আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনার সম্ভাবনা। প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, নিশ্চিত করেছেন পরিকল্পনা উপদেষ্টা। পরাজিত শক্তির ইন্ধনে দায়িত্ব পালন অসম্ভব হলে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে উপদেষ্টা পরিষদের বিবৃতি। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, সহযোগিতা করার কথা বলছে জামায়াত। সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে মন্তব্য। সব দলের সাথে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোড ম্যাপ দিতে এনসিপির আহ্বান। করিডোর সহ জাতীয় নিরাপত্তা ইস্যুতেও আলোচনার তাগিদ। দশমবারের মতো স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের কার্যক্রম শুরু। ছাদ কৃষি সহ 13 ক্যাটাগরিতে দেয়া হচ্ছে পুরস্কার। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের ছাত্র থেকে সফল আম চাষি যশোরের সেলিম। অনেকের কাছে অনুপ্রেরণার নাম এই স্বপ্নের ফেরিওয়ালা। এছাড়াও নিটুল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার খবর। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধির বৈঠক। এরপরে বৈঠক শুরু হবে জামায়াতের সঙ্গে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আছেন চক্কর মালিথা। আমরা যাচ্ছি তার কাছে। চক্কর, বৈঠকের বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে? তাহমিনা, আপনাকে ধন্যবাদ। আমরা দাঁড়িয়ে আছি প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনার সামনে। কিছুক্ষণ আগে এই যমুনার সামনে আমরা যারা সাংবাদিকরা অপেক্ষা করছি, আমরা দেখেছি যে আজকে যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেই বৈঠককে কেন্দ্র করে এখানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি একজন উপদেষ্টা এই প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় প্রবেশ করেছেন এবং এখন পর্যন্ত বিএনপির প্রতিনিধি দল এসে পৌঁছায়নি। তবে আমরা জানতে পেরেছি বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দলের আরও 3 জন সদস্য থাকবেন, ডক্টর মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ, 4 জনই স্থায়ী কমিটির সদস্য। এই বৈঠকে আমাদের কাছে যেটুকুন জানা আছে সেটুকুন হলো সন্ধ্যা 7:30 নাগাদ এই বৈঠকটি হওয়ার কথা হয়েছে। তার মানে কিছুক্ষণের মধ্যেই ওনারা এসে পৌঁছাবেন। এই বৈঠকে মূলত সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক বিষয় এবং বিএনপির পক্ষ থেকে যেসব দাবি দেওয়া বা সরকারের কাছে যে প্রত্যাশা, দীর্ঘদিন যাবৎ বিএনপি যে বিষয়গুলো বলে আসছে, বিশেষ করে গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকের সভাপতিত্ব করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবং সেই বৈঠকের পরপরই বৈঠক থেকে প্রেস কনফারেন্স করে বিএনপির দাবির বিষয়গুলো জানানো হয়েছিল। সেই বিষয়গুলো আসলে মূলত চিঠি আকারে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি। বিএনপি মূলত চায় যে একটি ডিসেম্বরের মধ্যেই তাদের একটি রোড ম্যাপ যেন জাতির সামনে উপস্থাপন করা হয় এবং সেদিনের সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে বিএনপির ডিসেম্বরের পরে হয়তো তারা যদি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা না করে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আর তাইলে হয়তো ডিসেম্বরের পরে এই সরকারের প্রতি তাদের যে সমর্থন সেটা তা নাও থাকতে পারে বা তারা নাও দিতে পারেন।
এই বিএনপির বৈঠকের পরে জামাতের প্রতিনিধি দলের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। জামাতে ইসলামের আমির এবং ডক্টর শফিকুর রহমান এবং নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকে উপস্থিত হবেন। কিছুক্ষণ আগে এই মুহূর্তে আমরা আরেকটি তথ্য পেলাম যে এনসিপি জাতীয় নাগরিক পার্টিরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে আজকে বৈঠক করবেন। বৈঠকটি হওয়ার পরে আসলে ওনারা আমাদের সাথে কথা বলার পরেই আমরা দর্শকদেরকে এই বিষয়গুলো নিয়ে জানাতে পারবো। তাহমিনা চক্র, আপনাকে অনেক ধন্যবাদ। প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না বলে নিশ্চিত করেছেন পরিকল্পনা উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকে তিনি বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই পদত্যাগের কথা বলেননি। বড় পরিসরে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার, তবে এক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করা হচ্ছে। উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্রের কারণে সরকারের দায়িত্ব পালন অসম্ভব হলে সব কারণ জনগণের সামনে তুলে ধরে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। রিজভিন আজের রিপোর্ট। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে সরকারের উপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার এবং বিচারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের ওই রুদ্ধদ্বার বৈঠক নিয়ে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। অবশ্যই উনি তো চলে যাবেন বলেননি, বলছিলেন যে পদত্যাগ করতে চান। তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। সরকার গঠনের পর থেকে নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া, উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে বলে বলা হয় বিবৃতিতে। আমরা আহ্বান জানাবো গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে, রাষ্ট্রীয় সকল সংস্থাকে আমাদের এই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য। প্রধান উপদেষ্টা ফেসবুক পেজের বিবৃতিতে আরও বলা হয়, দেশের স্থিতিশীলতা বজায় রাখা, নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নেওয়া এবং চিরতরে স্বৈরাচারের আগমন ঠেকাতে বৃহত্তর ঐক্য প্রয়োজন। শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে সরকার তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয় বরং সহযোগিতা করবে জামায়াত। দলের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে তিনি বলেন, করিডোর ইস্যুতে সরকারের সব দলের সাথে বসা উচিত। সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। রিয়াজ ইসলামের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশন। অংশ নেন বিভিন্ন শাখার আমির ও সেক্রেটারি। জামায়াতের আগামী দিনের করণীয় বিষয়ে আলোচনা করেন নেতারা। অধিবেশন উদ্বোধন করে জামায়াত আমির বলেন, সব পক্ষের আলোচনার মাধ্যমে দেশের বর্তমান সংকটের সমাধান সম্ভব। দেশে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনা প্রিয় দেশবাসীকে এবং এই দেশের মানুষ যারা প্রবাসে আছেন সবাইকে বিচলিত করে তুলেছে। আমরা বিচলিত না হলেও এদিকে সতর্ক দৃষ্টি রাখছি। একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে এই পরিস্থিতিতে জামাত ইসলামী চুপ করে থাকতে পারে না। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। সমস্যা যত বড়ই হোক, আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব।
মানবিক করিডোর ইস্যুতে ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয়ে সকল পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। দেশে পার্লামেন্ট নাই, একটা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। উপদেষ্টা পরিষদ মেনে নিলাম যে তারা মন্ত্রী পরিষদের বিকল্প, কিন্তু পার্লামেন্ট তো নাই। সেই পার্লামেন্টটা হতে পারত জনগণের প্রতিনিধিত্বকারী দেশপ্রেমিক সংগঠনগুলো। সরকার তাদের সাথে এই ব্যাপারে ডায়ালগে বসা উচিত এবং সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর হবে না। সেনাবাহিনী বিতর্কিত হলে দেশের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়বদ্ধতা রয়েছে অন্তর্বর্তী সরকারের। করিডোর সহ জাতীয় নিরাপত্তা ইস্যু ও দেশের স্বার্থে সব রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলন। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন দলের নেতারা। উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা এবং দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখতে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন নাহিদ ইসলাম। রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে এবং বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। দলের আহ্বায়ক আরও বলেন, সরকারের আন্তরিকতা থাকলে ঘোষিত সময়ের মধ্যেই সংস্কার ও বিচার সম্পন্ন করে নির্বাচনের আয়োজন করা যেতে পারে। যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন। আমিও তাদের মধ্যে সেই সময় একজন ছিলাম। আমাদের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন, বিচার, সংস্কার, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো তদারকি করার জন্যই তারা গিয়েছিল। ফলে এটা তাদের সিদ্ধান্ত, তারা সরকারের থেকে কখন বের হবে বা আদৌ হবে কিনা। জনমনে ধোঁয়াশা দূর করতে করিডোর সহ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। যে রিলিফ করিডোর হোক আর হিউম্যানিটেরিয়ান করিডোর হোক, যে সিদ্ধান্তের দিকেই সরকার অগ্রসর হতে চাক না কেন, সে ব্যাপারে যেন জনগণের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের ধোঁয়াশা না থাকে। করিডোর ইস্যুতে সরকারের তরফ থেকে আমরা দুই ধরনের বক্তব্য শুনেছি, যেটা স্পষ্টতই একটা ধোঁয়াশার জায়গায় তৈরি করেছে। ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার যে ক্যাম্পেইন, এর সাথে এনসিপির সম্পর্ক নেই বলেও জানান নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতির সাথে পুঁজিবাজার পুরোপুরি বিচ্ছিন্ন। শেয়ার বাজারে রাজনৈতিক প্রতিজ্ঞা বিষয়ে আলোচনায় অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অতীতে পুঁজিবাজারে রাজনীতিবিদদের কমিটমেন্টের বদলে ছিল রাজনৈতিকভাবে প্রভাবশালী সিন্ডিকেট, যারা 2 দফায় শেয়ার বাজারে ধস তৈরির জন্য দায়ী। পরাগ আসিমের রিপোর্ট। দেশের পুঁজিবাজারের উন্নয়নে রাজনীতিবিদদের সংশ্লিষ্ট করার তাগিদ থেকে ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে আলোচনা সভা। রাজধানীর নিকুঞ্জের ডিএসি টাওয়ারে আলোচনায় আমন্ত্রণ জানানো হয় দেশের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিদের। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। 96 সালের স্টক মার্কেট ক্রাইসিসের কথা মনে আছে, 2010-2011 স্টক মার্কেট ক্রাইসিস। রাজনৈতিকভাবে সম্পর্কিত সিন্ডিকেটরা কাজ করেছিল, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা এটাকে প্রভাবিত করেছে। আলোচনায় অংশ নেন বিএনপি, জামায়াত ও এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। যে ইনভেস্টররা তাদের পুঁজি হারিয়ে রাস্তায় মিছিল করেছিলেন, আত্মহত্যার মতো নিউজ আমাদের কাছে আসছে। আই থিঙ্ক সো যে তাদের একটা সলিউশন দরকার। আমরা আশা করব ভবিষ্যতে যারাই পাওয়ারে যায়, আমরা যদি দেশ সবার নিয়োগ পারি, তাহলে আমরা এটা করব। পলিটিক্যালি কানেক্টেড পিপল, পলিটিক্যালি কানেক্টেড কোম্পানি, এসবের কারণে বাংলাদেশের অগ্রযাত্রা 53 বছরে যা হওয়া উচিত সেটা হতে পারে নাই। আমি অন্তত এতটুকু বলতে চাই, এনসিপি সেরকম কিছু হবে না। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট কোয়াইট অনেস্টলি মনে হচ্ছে এটা অর্থনীতির বাইরের কোনো একটা অংশ।
ক্যাপিটাল মার্কেটের কোনো ওনারশিপ এখন নাই। ইন আদার ওয়ার্ডস, আমি একটা কথাই বলতে চাই যে ক্যাপিটাল মার্কেটকে পলিটিক্যাল ওনারশিপের মধ্যে আপনাকে আনতে হবে। আই ক্যান অ্যাসিওর ইউ, আগামী দিনে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের ওনারশিপের বেলায় উই উইল টেক ওনারশিপ অফ ক্যাপিটাল মার্কেট, উই উইল। বক্তারা বলেন, সারা বিশ্বেই দীর্ঘমেয়াদী ও বড় আকারের পুঁজি সংগ্রহের প্রধান উৎস পুঁজিবাজার। বাংলাদেশেও পুঁজিবাজারের উন্নয়নে রাজনৈতিক প্রতিজ্ঞা এখন খুবই জরুরি। ব্যাংকের যে ব্রডার স্টেক হোল্ডার্স, পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রে নিরলস ভূমিকা রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে ১০মবারের মতো স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের কার্যক্রম শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবার ছাদ কৃষি সহ ১৩ ক্যাটাগরিতে দেয়া হচ্ছে এই পুরস্কার। জাকি আক্তারের রিপোর্ট। কৃষি খাতে স্বপ্নদর্শী উদ্ভাবক ও উদ্যোক্তাদের খুঁজে বের করে তাদের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ২০১৪ সালে শুরু হয় স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড। কৃষি খাত ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখায় এ পর্যন্ত ৯টি আসরে মোট ৭৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে। সাফল্যের ধারাবাহিকতায় চলছে ১০ম আসরের প্রস্তুতি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড ২০২৫-এর সংবাদ সম্মেলন। জানানো হয়, অ্যাওয়ার্ডের জন্য আবেদনের সময়সীমা ২৫শে মে থেকে ১৫ই জুলাই পর্যন্ত। এবছর ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে। এবার নতুন যুক্ত হয়েছে ছাদ কৃষি ক্যাটাগরি। কৃষি খাতে পরিবর্তনের রূপকারদের সম্মানিত করায় কার্যক্রমে যুক্ত থাকতে পেরে গর্বের কথা জানিয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তারা অনেক ভালো কাজ করেছেন, যেটা আমরা খুবই সম্মানিত বোধ করি যে ওনাদের কাজটা আমরা তুলে ধরতে পেরেছি একটা ন্যাশনাল স্টেজে। সো 10th অ্যাওয়ার্ডে আমরা আবারও গত 9 বারের মতো আরও কিছু উল্লেখযোগ্য এবং ইম্প্যাক্টফুল কাজ কৃষিতে আমরা তুলে ধরার চেষ্টা করব। সো এই যে ইম্পর্টেন্ট সেক্টরের সাথে আমাদের যে যোগাযোগ আছে বা আমাদের এখানে যে আমরা চেষ্টা করছি করার জন্য, এটা একটা অত্যন্ত গর্বের ব্যাপার। আমরা সেই ক্ষেত্রে শুধুমাত্র যে এই এক ব্যবহারটা দিয়ে শেষ করছি সেটা না, আমরা আসলে কৃষিক্ষেত্রে গত 2 বছর যেহেতু ইনফ্লেশনটা বাড়ছিল, ওই ক্ষেত্রে আমরা মনে করছি কৃষি একটা খাদ্যপণ্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল, সেই জায়গাতে আমাদের কাজ করার জায়গা আছে। আগামীতে নগর কৃষি তৈরি করার উপর তাগিদ দেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। গ্রাম ছোট হয়ে আসবে, শহর বড় হবে, স্বাভাবিকভাবেই শহরের এত কোটি কোটি মানুষের জন্য ওই গ্রাম থেকে এত খাদ্য আসবে না। তাহলে নগরে কৃষি হতে হবে, সেই কৃষির ধরনটা সেই কৃষির ধরনটা পাল্টে যাবে। বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়া এবং কৃষিতে ইনভেস্টমেন্টের জন্য ওনাদের মতো ব্যাংকদের অনেক বড় দায়িত্ব রয়েছে। আমি বিশ্বাস করি ভবিষ্যতে তারা এই দায়িত্বশীল আচরণ তারা করবে, কারণ বাংলাদেশ কৃষিতে আরো অনেক দূরে, কোনো সন্দেহ নেই, অনেক দূরে হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চ্যানেল আই যারা ভালো করছে কৃষিতে তাদেরকে তুলে ধরছে, যাকে দেখে আরো 10 জনের এগিয়ে আসতে পারে। দেশের কৃষিক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করার কার্যক্রম আগামীতে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যাশা করেন স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড সংশ্লিষ্টরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজে পড়াশোনা শেষে গ্রামে ফিরে মাঠে নামেন এক তরুণ। হতাশা থেকে স্বপ্নে, শহর থেকে গ্রামের পথটা সহজ ছিল না, কিন্তু শ্রমে ঘামে সাফল্যের গল্প গড়ে তুলেছেন তিনি। যশোরের ডহরসিংহা গ্রামের তরুণ হাফিজুর রহমান সেলিম এখন অনেকের কাছে এক অনুপ্রেরণার নাম। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। যশোরের ডহরসিংহা গ্রামটি সবুজে ঢাকা, আর এই গ্রামটিকে আরও সবুজ করেছে 35 বিঘার 3টি আম বাগান। বাগানের গাছে গাছে ঝুলছে মৌসুমি ফল। শুধু ফল নয়, গাছগুলোতে যেন শোভা ছড়াচ্ছে তরুণ উদ্যোক্তা হাফিজুর রহমান সেলিমের স্বপ্ন। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে গ্রামে ফিরে কৃষিকে ঘিরে হয়েছেন সফল উদ্যোক্তা। যেহেতু এখানে আমার একটা আয়ের উৎস আছে স্যার, সেহেতু এটা আমার সবসময় ধ্যান জ্ঞান স্যার। আমি বছরে যেটা পাই সেটা সন্তোষজনক, এবং একটা প্রথম শ্রেণীর কর্মকর্তা যে বেতন পায় তার থেকে অনেক বেশি স্যার আমার মাসে আয়। এই বাগানে চাষ হচ্ছে হিমসাগর আম। বাবার দেখা স্বপ্ন পুত্র বাস্তবে রূপ দিয়েছেন। বছরে আমরা প্রায় 15 লক্ষ টাকার উপর আম বিক্রি, ফল বিক্রি করি। তাহলে তোমার মাসেই ইনকাম আছে 1.5 লক্ষ টাকা। তুমি কেন 30,000, 40,000 টাকা, 50,000 টাকা চাকরির জন্য হয়নি? তোমার দেখা দেখি উৎপাদন হোক, লোকে অনুপ্রাণিত হোক।
সেলিম এখন শুধু নিজেই উপার্জন করছেন না, কাজ দিচ্ছেন স্থানীয় অনেককেই। এখন আমার কাছে অনেক লোকের কর্মসংস্থান আছে স্যার। আমি 15 থেকে 20টা ফ্যামিলি চালাই স্যার। প্রাকৃতিক দুর্যোগে বৈশাখ মাস পড়লেই একটা যে ঝড় হয়, সেই ঝড়ে আমের অনেক ক্ষতি হয়। 3 থেকে 4 দিন টাইম পাওয়া যায় আম পাকলে। যদি এই আমটা বিক্রি করতে না পারেন তাহলে আপনার বড় রকমের লোকসান হয়ে যায় স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে চাকরির পিছনে যখন দৌড়চ্ছিলেন, না পেয়ে হতাশ হয়ে নেমেছেন কৃষিকাজে। শিক্ষিত তরুণ কৃষিতে ভালো করতে পারে এই বিশ্বাস তাকে অনেক জাগ্রত করেছে। কিন্তু সময়ের সাথে সাথে এসে এই সময়ে জলবায়ুগত পরিবর্তন, বাজার ব্যবস্থাপনা সব কিছুতেই খানিকটা হিমশিম খাচ্ছে। এই তরুণ মনে করছে যে এই বিষয়গুলোর দিকে যদি দৃষ্টি দেওয়া যায়, অনেক শিক্ষিত তরুণ কৃষিতে আরও আগ্রহী হবে। যশোরের রহসিংহা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার করা হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। আর সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ইসরায়েলের সামরিক বাহিনী IDF এর বিমান হামলায় গত 24 ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় কমপক্ষে 76 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 50 জনই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা। এছাড়া আহত হয়েছেন অন্তত 185 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। গাজার উদ্দেশ্যে পাঠানো 90 ট্রাক ত্রাণ জাতিসংঘের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সীমিত পরিসরে অবরোধ তুলে নেয়ার 3 দিন পর ত্রাণবাহী ট্রাকগুলো ছেড়ে দেয় ইসরায়েলি বাহিনী। অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে গ্রিস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্রান্স, ব্রিটেন ও কানাডার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন দেশ 3টি হামাসকে সহায়তা করছে। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জমকালো আয়োজনে হয়ে গেল দেশের বিনোদন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন মেরিল প্রথম আলো পুরস্কার 2024। 26তম এই আসরে তারকা জরিপে সেরা অভিনেতা হয়েছেন শাকিব খান ও সেরা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আফরান নিশো ও তাসনিয়া ফারিন। ছিল দেশ সেরা তারকাদের পরিবেশনা। অনুষ্ঠানে ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ ও বিনোদন অঙ্গনের নবীন প্রবীণ অভিনয় শিল্পী ও কলাকুশলীরা। এবারে রয়েছে নিটুল টাটা বিশেষ সংবাদ। আগামী 5 জুন বিশ্ব পরিবেশ দিবস সামনে রেখে বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। বরগুনা সরকারি কলেজে আয়োজিত প্রতিযোগিতায় 2টি বিভাগে 30 জন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী অংশ নেয়। সেই সময় ছিলেন ক্লাবের উপদেষ্টা ফেরদৌসী মহুয়া, সদস্য সচিব আরিফ রহমান ও অন্যরা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 38 পয়েন্ট কমে 4746 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 397টি কোম্পানি, 278 কোটি 2 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 24 কোটি 48 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 74টির, কমেছে 271টির এবং অপরিবর্তিত রয়েছে 52টি কোম্পানির শেয়ারের দাম।
সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর আরও যা থাকছে। ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক শুভমান গিল আর ডেপুটি পন্ট ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সামি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, ব্যবসায়ীরা যখন রাজনীতিবিদ হয়ে যান তখন দেশের পরিণতি ভালো হয় না। রাজধানীর বনানীতে বিদেশি ফার্নিচারের চতুর্থ শোরুম হাই ফ্যাশন গ্যালারি উদ্বোধন করে তিনি বলেন, ব্যবসায়ীরা ব্যবসা করবেন আর তাদের সহযোগিতা করবেন রাজনীতিবিদ ও সরকার। যারা দুর্নীতি ও নানা অনিয়ম করেছেন তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। সেই সময় ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান গনি আহমেদ ও অন্যরা। ব্যবসায়ীরা রাজনীতি কোনো দলকে সমর্থন করতে পারে, কিন্তু রাজনীতিবিদ হয়ে যাওয়া এর পরিণতি সালমান, এস আলম, আজিজ খান, ফারুক খান, নজরুল ইসলাম মজুমদার, এই যে এদের অবস্থা দেখলে বোঝা যায় যে এইভাবে ব্যাংকের টাকা লুট করা আর দেশ থেকে টাকা পাচার করা এর পরিণতি খুবই খারাপ। এবারে রয়েছে খেলার খবর। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয়ে আলোচনার সম্ভাবনা। প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, নিশ্চিত করেছেন পরিকল্পনা উপদেষ্টা। পরাজিত শক্তির ইন্ধনে দায়িত্ব পালন অসম্ভব হলে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে উপদেষ্টা পরিষদের বিবৃতি। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, সহযোগিতা করার কথা বলছে জামায়াত। সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে মন্তব্য। সব দলের সাথে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোড ম্যাপ দিতে এনসিপির আহ্বান। করিডোর সহ জাতীয় নিরাপত্তা ইস্যুতেও আলোচনার তাগিদ। দশমবারের মতো স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের কার্যক্রম শুরু। ছাদ কৃষি সহ 13 ক্যাটাগরিতে দেয়া হচ্ছে পুরস্কার। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের ছাত্র থেকে সফল আম চাষি যশোরের সেলিম, অনেকের কাছে অনুপ্রেরণার নাম এই স্বপ্নের ফেরিওয়ালা। এই ছিল এখনকার আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।